দেখ কোন কোশ্চেন গুলো পড়াচ্ছি, একের দাগের কোশ্চেন দেখছি। অ্যাকর্ডিং টু সেকশন 3 অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ইনকাম ট্যাক্স অ্যাক্টের 3 নম্বর ধারায়, ঠিক আছে, বলছে ইনকাম ট্যাক্স অ্যাক্টের 3 নম্বর ধারায় যে বলা আছে প্রিভিয়াস ইয়ার, তাই তো? প্রিভিয়াস ইয়ার বলতে কি বোঝায়? এগুলো যে প্রিভিয়াস ইয়ার বলতে কি বোঝায়? প্রিভিয়াস ইয়ার হলো, ঠিক আছে, এখানে কি বলছে প্রিভিয়াস ইয়ার কি অ্যাসেসমেন্ট বলছে, যে প্রিভিয়াস ইয়ার অফ অ্যাসেসমেন্ট ইয়ার, নেক্সট ইয়ার অফ অ্যাসেসমেন্ট ইয়ার, ঠিক আছে তো? প্রিভিয়াস ইয়ার কাকে বলে? প্রিভিয়াস ইয়ার হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ারের আগের বছর বলা হয় প্রিভিয়াস ইয়ার। তাহলে হয়ে গেল, এ হবে। সোর্স অফ ইনকাম, সোর্স, দেখ দুটো টপিক, একটা সোর্স অফ ইনকাম হয়, একটা হেডস অফ ইনকাম হয়। সোর্স অফ ইনকাম কি? ফ্রম হুইচ সাচ ইনকাম অ্যারাইজ, ঠিক আছে, যে যেই জায়গা থেকে তোর ইনকামটা অ্যারাইজ হচ্ছে তাকে বলা হয় সোর্স অফ ইনকাম। 3 নম্বর এগ্রিগেট অফ, হ্যাঁ 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 আয়ের উৎপত্তি স্থল, ঠিক, আয়ের উৎপত্তি স্থল, কোনো অপশন না। তা থার্ড পয়েন্ট আছে, তাই তো? 3 নম্বর বলছে দ্য এগ্রিগেট অফ ইনকাম অ্যাসেসড আন্ডার ইচ হেড অফ ইনকাম। আচ্ছা, আমাদের 5খানা হেড অফ ইনকাম আছে, প্রতিটা হেড অফ ইনকাম যোগ করে তাকে কি বলা হয়? গ্রস টোটাল ইনকাম, মানে সমগ্র মোট আয়, ঠিক আছে। চারেরটা অ্যাকর্ডিং টু ইনকাম ট্যাক্স অ্যাক্ট আন্ডার সেকশন 2 সাবসেকশন 9, এই যে ইনকাম ট্যাক্সের একটা সেকশন 2 সাবসেকশন 9 এ কি বলা আছে? ইন হুইচ ইয়ার দ্য টোটাল ইনকাম অ্যাজ ওয়েল অ্যাজ ট্যাক্স লাইবিলিটি অ্যাসেট। সিম্পল কথা, একদম সিম্পল কথা বলেছে। ইনকাম ট্যাক্স অ্যাক্টের 2 নম্বর ধারা 9 নম্বর উপধারায় অ্যাসেসমেন্ট ইয়ারের কথা বলা আছে। অ্যাসেসমেন্ট ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার কাকে বলে? ধর এখানে মধ্যে ইন হুইচ ইয়ার, যে বছর টোটাল ইনকাম অ্যাজ ওয়েল অ্যাজ ট্যাক্স লাইবিলিটি ইজ অ্যাসেসড, অর্থাৎ এই বছর যে টাকাটা ইনকাম করলাম তার উপর ট্যাক্স কবে দেবো, পরের বছর তো ওটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। এটাই বলছি অ্যাসেসমেন্ট ইয়ার কাকে বলে। ডিফারেন্ট টাইপস অফ ইনকাম আর ক্লাসিফাইড ইন ডিফারেন্ট ক্লাসেস। আমরা তো বিভিন্ন ধরনের ইনকাম করি, বিভিন্ন ধরনের ইনকামটা বিভিন্ন ক্লাসে ভাগ করা হয়, এটাকে কি বলে? হেডস অফ ইনকাম, ঠিক আছে তো? হেডস অফ ইনকাম, হেডস অফ ইনকাম কাকে বলে জানিস তো? আমরা তো বিভিন্ন জায়গা থেকে ইনকাম করতে পারি, এবার ইনকাম গুলোকে 5টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, এই ক্যাটাগরিটাকে বলা হয় হেডস অফ ইনকাম। হেডস অফ ইনকাম মানে কি বলবো? আয়ের আয়ের খাত নাম কিছু একটা হবে, আছে। 6 নম্বর বলছে আফটার ডিডাকশন চ্যাপ্টার 6A অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট ফ্রম গ্রস টোটাল ইনকাম, মানে গ্রস টোটাল ইনকাম থেকে ডিডাকশন বাদ দিয়ে তাকে কি বলা হয়? টোটাল ইনকাম, মানে মোট আয়, মোট আয়, টোটাল ইনকাম হবে অ্যান্সার। ওখানে কি কি পয়েন্ট হবে বলতো? প্রথম অপশনটা কি আছে বাংলায়? হ্যাঁ, মোট আয় মানে হচ্ছে টোটাল ইনকাম। নেক্সট ডিউরেশন অফ প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ারের মানে প্রিভিয়াস ইয়ার কি হতে পারে? প্রিভিয়াস এর সময়কাল কেমন হতে পারে? 12 মাস বা তার কম, না 12 মাস বা তার কম। লাস্ট পয়েন্টটা হবে 12 মান্থ অর লেস দ্যান 12 মান্থ। সাতেরটা হলো, আটেরটা লর্ড জগন্নাথ পুরী, মানে মানে পুরীতে যে জগন্নাথ মন্দির আছে না, সেটা কোন পার্সনের মধ্যে পড়ে? কোন পার্সনের মধ্যে পড়ে? তাহলে দেখি অ্যাসোসিয়েশন অফ পার্সন, না কোনোদিন পড়ে না অ্যাসোসিয়েশন অফ পার্সন। অ্যাসোসিয়েশন অফ পার্সন মানে অনেকগুলো পার্সন মিলে যে সবই তৈরি হয়েছে, না। ইন্ডিভিজুয়াল, না ইন্ডিভিজুয়াল পড়ে না, এটা যে আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, ঠিক আছে, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, ঠিক আছে। হ্যাঁ বল, হ্যাঁ কৃত্রিম, কৃত্রিম কি আছে? হ্যাঁ কৃত্রিম আইনজীবী, এটা হবে আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন। হেডস অফ ইনকাম, হেডস অফ ইনকাম কি? ক্লাসিফিকেশন অফ ইনকাম ফর কম্পিটিশন অফ ইনকাম, একদম এটাই হবে, এটাই হবে। তাই ভালো করে বোঝার চেষ্টা কর হেডস অফ ইনকাম এর আয়ের খাত কোনটা। এখানে সেকেন্ড অপশন বলছে ক্লাসিফিকেশন অফ ইনকাম, ইনকামটাকে ক্লাসিফাই করতে, আমি যা যা ইনকামটাকে ক্লাসিফাই করতে হবে ফর কম্পিটিশন অফ ইনকাম। আজকে ধর আমি সারা বছর ধরে কত টাকা ইনকাম করলাম, সেই ইনকামটা কম্পিউট করার জন্য আমার কি জানতে হবে? হেডস অফ ইনকাম জানতে হবে, তাই তো? এটাই হচ্ছে হেডস অফ ইনকাম হবে বি, ক্লাসিফিকেশন অফ ইনকাম ফর কম্পিটিশন অফ ইনকাম, ঠিক আছে। কি লেখা আছে বল বাংলায় কোরআনে? বিজনেস ওয়াজ ফর্ম, একটা বিজনেস তৈরি করা হয়েছে 1/7/23, ঠিক আছে। তাহলে বিজনেসের ট্রানজাকশন শুরু হচ্ছে কবে থেকে? 1/1/24 থেকে, ঠিক আছে। সো দ্য প্রিভিয়াস ইয়ার কবে? দেখ প্রিভিয়াস ইয়ার কবে শুরু হয়? যেদিন তুমি ব্যবসা শুরু করবো সেদিন থেকে প্রিভিয়াস ইয়ার শুরু হবে। তাহলে 1/7/23 থেকে কবে অবধি হবে? 31/3/24, ঠিক আছে। এগারো অন 1st December 2023 ইন্ডিয়ান সিটিজেন লিভ ইন্ডিয়া পার্মানেন্টলি, মানে এত তারিখে কোনো একজন ভারতীয় নাগরিক ভারত ছেড়ে চলে গেছে পার্মানেন্টলি,
অ্যাসেসমেন্ট ইয়ার অফ হিজ ইনকাম 1st এপ্রিল 2020 থেকে 3rd ডিসেম্বর 2023 শ্যাল বি কত হবে? এটা তো বোঝা গেছে। হ্যাঁ বল। এটা একদম সিম্পল কোশ্চেন দিচ্ছে, একদম কিছু ছিল না। মানে একজন ভারতীয় নাগরিক ভারত ছেড়ে পার্মানেন্টলি চলে গেছে কবে? ভারত ছেড়ে পার্মানেন্টলি চলে গেছে কবে? ভারত ছেড়ে পার্মানেন্টলি চলে গেছে তোমার 1/12, এই দেখো লিখি, ভারত ছেড়ে চলে গেছে 1/12/23। ঠিক আছে, 1/12/23। ঠিক আছে, তাহলে ও কতদিন অব্দি ইনকাম করেছে ভারতে? 1/4/23 থেকে 1/4/23 থেকে 1/12/23। তাহলে 1/4/23 থেকে 1/12/23 কোন পিরিয়ড হচ্ছে? এটা 23-24 সময়কাল হচ্ছে। বলছে ওর অ্যাসেসমেন্ট ইয়ার কত? এখন তো বলি স্যার 23-24 কিন্তু প্রিভিয়াস ইয়ার। দেখ 23-24 প্রিভিয়াস ইয়ার, তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার কত হচ্ছে? সব করে দেখলে 24-25। কিন্তু একটা রুল ছিল। কি রুল ছিল? কোনো ভারতীয় নাগরিক যদি ভারত ছেড়ে চলে যায় সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার সেম ওই বছরই হবে। তাই এখানে কারেক্ট আছে 23-24। ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন, অর্থাৎ তোরা যে বোর্ডটা পড়ছিস সেই বোর্ডটা কোন পার্সেন্টের মধ্যে পড়ে? আর্টিফিশিয়াল জুডিশিয়াল পার্সন। ঠিক আছে, আর্টিফিশিয়াল জুডিশিয়াল পার্সন। ঠিক আছে, বলি স্যার এখানে আর্টিফিশিয়াল জুডিশিয়াল অথরিটি, আর এটাই হবে আর্টিফিশিয়াল জুডিশিয়াল পার্সনটাই হবে আর্টিফিশিয়াল জুডিশিয়াল অথরিটি। সোনারপুর হাউজিং কোঅপারেটিভ সোসাইটি, তাহলে ভালো করে শোন, সোনারপুর হাউজিং কোঅপারেটিভ সোসাইটি এটা কি কোম্পানির মধ্যে পড়ে? না। এটা কি লোকাল অথরিটির মধ্যে পড়ে? না। এটা কি আর্টিফিশিয়াল জুডিশিয়াল পার্সন? না। এটা কিসের মধ্যে পড়ে? অ্যাসোসিয়েশন অফ পার্সন, অনেকগুলো পার্সন মিলে কোঅপারেটিভ সোসাইটি অনেকজন মিলে তৈরি করে। হ্যাঁ হ্যাঁ। 14টা স্টেট দ্য হেড অফ ইনকাম আন্ডার হুইচ অনারিয়াম রিসিভ ফ্রম রাইটিং শারদীয়া ম্যাগাজিন ইজ টু বি ট্যাক্সেবল। খুব সুন্দর কোশ্চেন দিয়েছে। দেখি পুজোর সময় ম্যাগাজিন বেরোয়, শারদীয়া ম্যাগাজিন, তো একদিন ম্যাগাজিন লিখলো, লিখে সে টাকা পয়সা পেলে, এটা কোন হেডে আসে? অন্যান্য উৎস থেকে আয়, মানে ইনকাম ফ্রম আদার সোর্সেস। ফ্যামিলি পেনশন, আর বললাম আমি আর পড়তে ইচ্ছা করছে না, ফ্যামিলি পেনশন কোন হেডে আসতে পারে? ফ্যামিলি পেনশন আদার সোর্সে আসে, মনে রাখবে ফ্যামিলি পেনশন আদার সোর্স। কিন্তু কেউ যদি শুধু পেনশন পায়, পেনশন আসে স্যালারি থেকে, কিন্তু ফ্যামিলি পেনশন আসে আদার সোর্সে। তারপর প্রিভিয়াস ইয়ার স্টার্ট, প্রিভিয়াস ইয়ার কবে থেকে শুরু হয়? প্রিভিয়াস ইয়ার হোক অ্যাসেসমেন্ট ইয়ার শুরু, যেই টাইমে প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট সবকিছু শুরু হয় এপ্রিল মাসের 1 তারিখ। এন্ডিং অফ প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ার শেষ হবে কবে? 31 মার্চ। ফ্রম হুইচ অ্যাসেসমেন্ট ইয়ার অল অ্যাসেসি আর রিকোয়ার্ড টু মেইনটেইন দ্য ইউনিফর্ম প্রিভিয়াস ইয়ার। খুব ভালো কোশ্চেন বলেছে এই কোশ্চেনটা, ঠিক আছে, খুব সুন্দর কোশ্চেন বলেছে। বলছে ফ্রম হুইচ অ্যাসেসমেন্ট ইয়ার, কোন অ্যাসেসমেন্ট ইয়ার থেকে অল অ্যাসেসি আর রিকোয়ার্ড টু মেইনটেইন ইউনিফর্ম প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, ফ্রম 1st এপ্রিল থেকে 31 মার্চ অল সোর্স অফ ইনকামের ক্ষেত্রে। এটা একটা নিয়ম ছিল, এটা 1989-90 সাল থেকে হয়েছে। দেখ মানে এক মিনিট দেব বইটা দেখ। বলছে এখানে কোন সাল থেকে আয়কর দাখিলার জন্য ইনকাম ট্যাক্স রেকর্ড করার জন্য প্রিভিয়াস ইয়ার 1st এপ্রিল থেকে 31 মার্চ বাধ্যতামূলক করা হয়েছে? কোন তারিখ থেকে? 1989-90 সাল থেকে এটা হয়েছে। নিয়মটা ছিল 1989-90 থেকে এটা করা হয়েছে। 1989-90 থেকে হবে এটা, ঠিক আছে, অন্য কোনো ইয়ার না, কিন্তু 1989-90 এটা কারেক্ট অ্যান্সার। অ্যাকর্ডিং টু ইনকাম ট্যাক্স একটা পার্সন, পার্সন বলতে কাকে বোঝায়? আমি কি বলি দেখতে হবে না, অপশন দেখতে হবে। পার্সন বলতে কি বোঝায়? ইন্ডিভিজুয়ালকে বোঝায়, হিন্দু আনডিভাইড ফ্যামিলি বোঝায়, পার্টনারশিপ ফার্ম বোঝায়, কোম্পানি বোঝায়, ইউপি বোঝায়, বিওআই বোঝায়, লোকাল অথরিটি বোঝায়, আর্টিফিশিয়াল জুডিশিয়াল পার্সন। এই 7 রকমের পার্সন, পার্সনের মধ্যে 7টা লোক হয়। এখানে 7টা লোকের নাম দিয়েছে। বলছে আ মাইনর অর আ পার্সন আনসাউন্ড মাইন্ড, মানে ইন্ডিভিজুয়াল। দেখ ইন্ডিভিজুয়াল যে হতে পারে সে পাগলা হতে পারে, পাগলা মানে বিকৃত মস্তিষ্ক, মেয়েটাকে পাগলা বললাম, বুঝতে পারলি? পাগলা মানে বুঝলি আনসাউন্ড মাইন্ড, আনসাউন্ড মাইন্ড মানে পাগল টাইপের, বিকৃত মস্তিষ্ক ব্যক্তিও পার্সনের মধ্যে পড়তে পারে। মাইনর হতে পারে যদি নাবালক, নাবালক কিন্তু পার্সনের মধ্যে, নাবালক নাবালিকা পার্সনের মধ্যে পড়তে পারে। তার মানে প্রথম পয়েন্টটা হলো রাইট, পার্সনের মধ্যে পড়তে পারে। আমরা যে বইতে নোট পড়েছিলাম না পার্সন কাকে বলে, প্রথম পয়েন্ট ছিল ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল এই কথাগুলো লেখা ছিল। মাইনর হতে পারে, মেজর হতে পারে, সাউন্ড মাইন্ড হতে পারে, আনসাউন্ড মাইন্ড হতে পারে, ঠিক আছে তো, অনেক কিছু হতে পারে, থার্ড জেন্ডার হতে পারে, মেল ফিমেল সবাই হতে পারে পার্সনের মধ্যে। হিন্দু আনডিভাইড ফ্যামিলি হ্যাঁ স্যার এটা তো পার্সনের মধ্যে পড়ে। তারপর কোম্পানি পার্সনের মধ্যে পড়ে, তাহলে কি হবে কারেক্ট আছে? সব কটা, অল অফ দিস। 20টা হুইচ অফ দ্য ফলোইং ইজ রিগার্ডেড দ্য প্রিভিয়াস ইয়ার ফর ইনকাম ট্যাক্স পারপাস। প্রিভিয়াস ইয়ার বের করার নিয়ম কি ছিল? প্রিভিয়াস ইয়ার এপ্রিল মাসের 1 তারিখে শুরু করে পরের বছর 31 মার্চ, এটাই তো প্রিভিয়াস ইয়ার, এটাই লেখা ছিল। কেন অপশন পড়ে তুই বুঝতে পারবি, কোনো সমস্যা নেই, একদম ইজি কোশ্চেন। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন কার মধ্যে পড়ে? কোন পার্সনের মধ্যে পড়তে পারে?
বল দেখি, দেখে দেখে বলার চেষ্টা কর। হ্যাঁ, লোকাল অথরিটির মধ্যে পড়বে। নাম্বার অফ হেডস অফ ইনকাম অফ অ্যাজ পার ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স অ্যাক্ট, আমাদের হেডস অফ ইনকাম কটা আছে? 5খানা আছে। তারপরে বিজনেস ইজ ফ্রম, একটা বিজনেস তৈরি হয়েছে 1/10/23-এ, তাহলে প্রিভিয়াস ইয়ার কবে থেকে শুরু হবে? 1/10/23 থেকে 31শে মার্চ 24। যে বলছে কি বলছে, অ্যাজ পার সেকশন, এটা 2 ব্র্যাকেটে কি লেখা আছে? এ না 9 না, এক মিনিট দেখি বই তো। 29 হবে, বইতে ভুল লেখা আছে। 29 হবে না, এ হবে না, 29 হবে। বলছে as per section 2 subsection 9 of the income tax act 1961 the tax paid for the year known as, তো নরমাল কথা বললাম, 29 section 2 subsection 9 কি বলা যায়? অ্যাসেসমেন্ট ইয়ার বলা আছে। অ্যাসেসমেন্ট ইয়ার ফর নির্ধারণ বছর, ফর নির্ধারণ বছর। তা বলছে as per income tax act ক্যালকাটা ইউনিভার্সিটি কোন পার্সনের মধ্যে পড়তে পারে? আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন। পার্টনার স্যালারি ফ্রম পার্টনারশিপ ফার্ম, খুব ভালো কথা বলেছে, খুব ভালো কথা বলেছে, কোশ্চেন হেভি দিয়েছে। পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনাররা স্যালারি পেতে পারে, পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনাররা স্যালারি পেতে পারে, এটা ট্যাক্সেবল হয়? অবশ্যই ট্যাক্সেবল। পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনাররা যদি স্যালারি পায়, এটা অবশ্যই ট্যাক্সেবল। কোন হেডে ট্যাক্সেবল হয়? ইনকাম ফ্রম স্যালারি? না না না, ইনকাম ফ্রম স্যালারিতে স্যালারি চাকরি করলে হয়। ইনকাম ফ্রম আদার সোর্স না, কোনোদিন হতে পারে না আদার সোর্সে। এটা কি ক্যাপিটাল গেইন? কোনোদিন হতে পারে না ক্যাপিটাল গেইন। পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা যে স্যালারি পায় না, সেটা চলে যায় বিজনেস প্রফেশন, এখানে অপশনটা দেয়, তাহলে না না হিসাবে। প্রিভিয়াস ইয়ার স্টার্ট, ও বলার দরকারই নেই প্রিভিয়াস ইয়ার কবে থেকে স্টার্ট হয়। 1 এপ্রিল থেকে শুরু হয়ে, আমি অপশন পরে করবো। প্রিভিয়াস ইয়ার যখন করে শুরু হয় কবে থেকে? 1 এপ্রিল থেকে পরের বছর 1 মার্চ। কিন্তু এখানে কি বলেছে? অপশন বলেছে প্রিভিয়াস ইয়ার শুরু হয়, দেখ 14 এপ্রিল থেকে, না স্যার। এখানে 1 জানুয়ারি থেকে, না স্যার। 1 এপ্রিল, না স্যার। একটা তো হয় না। কি বলেছে? ফ্রম দ্য ডেট হোয়েন নিউ বিজনেস এন্ড প্রফেশন স্টার্ট, যেদিক থেকে নতুন ব্যবসা শুরু করো সেদিক থেকে প্রিভিয়াস ইয়ার শুরু হয়, জেনারেলি এটা হয়। 28 হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফিচার অফ প্রিভিয়াস ইয়ার, মধ্যে কোনটা প্রিভিয়াস ইয়ারের বৈশিষ্ট্য নয়? প্রথম পয়েন্ট বলেছে পেমেন্ট অফ ট্যাক্স ইজ ডিপেন্ড অন দ্য প্রিভিয়াস ইয়ার ইনকাম। ভালো করে প্রতিটা পয়েন্টের লাইনের মানে বোঝাচ্ছে। বলছে এর মধ্যে কোনটা প্রিভিয়াস ইয়ারের বৈশিষ্ট্য নয়। তার মানে প্রথম পয়েন্টটা বলেছে আজকে ধর আমি যে টাকাটা আজকে ধর এবছর আমি যে টাকাটা ইনকাম করলাম তার উপর ট্যাক্স কবে দেবো? পরের বছর দেবো। তার মানে ট্যাক্সটা আমরা দিই কোন বছর? অ্যাসেসমেন্ট ইয়ারে। অ্যাসেসমেন্ট ইয়ারে আমরা ট্যাক্স দিই। অ্যাসেসমেন্ট ইয়ারে যে আমরা ট্যাক্স দেবো, তো কিসের উপর বেস করে? প্রিভিয়াস ইয়ারে কত টাকা কামিয়েছি তার উপর বেস করে ট্যাক্স। প্রথম পয়েন্ট বলেছে পেমেন্ট অফ ট্যাক্স ইজ ডিপেন্ডেন্ট অন প্রিভিয়াস ইয়ার ইনকাম, তাহলে স্যার এটা ঠিক বলে, যেটা প্রিভিয়াস ইয়ারের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। সেকেন্ড, প্রিভিয়াস ইয়ার হেল্প ইন ডিটারমিনেশন অফ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। আমার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, অর্থাৎ আমি ভারতবর্ষে কতদিন ছিলাম এবছর, ডিপেন্ড করে প্রিভিয়াস ইয়ারে। কারণ আমরা বারবার বলেছিলাম রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন রকম হতে পারে, এটাও প্রিভিয়াস ইয়ারের বৈশিষ্ট্য। প্রিভিয়াস ইয়ার হেল্প ইন ডিটারমিনেশন টোটাল ইনকাম, টোটাল ইনকাম ক্যালকুলেট করতে প্রিভিয়াস ইয়ারের সাহায্য লাগে, এটাও ঠিক, সব করে প্রিভিয়াস ইয়ারের বৈশিষ্ট্য। বলছে পিরিয়ড অফ প্রিভিয়াস ইয়ার সামটাইম এক্সিট 12 মাস। বলছে প্রিভিয়াস ইয়ার 12 মাসের বেশি হতে পারে না, হতে পারে, তাহলে এটাই হচ্ছে বৈশিষ্ট্য নয়। কারেক্ট অ্যান্সার হলো 29। বিমল রয়, ঠিক আছে, বিমল রয় started a business on 10 April 2023. বিমল রায় ব্যবসা শুরু করেছে কবে? 10 এপ্রিল 2023. Again he joined service on 1 October 2023. The previous year কত হয় বিমল রায়? একটা একদম সিম্পল কোশ্চেন, বোঝার চেষ্টা করি, বুঝে অ্যান্সার দিবি, বুঝে অ্যান্সার দিবি। দেখ আমি তোকে অপশন বলছি। আজকে বিমল রয় একজন পার্সন, ও ব্যবসা শুরু করেছে কবে থেকে? এপ্রিল মাসের 10 তারিখ 2023। তার সাথে তার চাকরিতেও ঢুকেছে 1 অক্টোবর 2023। বলেছে ওর প্রিভিয়াস ইয়ার কত হবে? কি বলি স্যার ওর প্রিভিয়াস ইয়ার হওয়া উচিত, ভালো করে দেখ লিখছি, 10/4/23 থেকে 31/3/24। এটা হবে কারেক্ট অ্যান্সার। এখানে বলে এরকম কোনো অপশন আছে? বুঝতে হবে তোকে। এইটা হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার, 10/4/23 থেকে 31/3/24।
স্যার 10/4/23 থেকে বাবা 10/3/24 দিয়েছে, ভুল দিয়েছে, এটা 31/3/24 হলে এটাই লিখতে আনসার, এটা দেয়নি। তারপর 24/25 না, 24/25 এটা 23/24 হচ্ছে প্রিভিয়াস ইয়ার। 1/10/23 থেকে 30/24 না, ভুল দিয়েছে, তাহলে কারেক্ট অ্যান্সার কিছু করার নেই, তোর এই হবে 23। বুঝতে পারলি তো? তুই বুঝতে পারলি বেশি কারেক্ট কোনটা, এটা কিন্তু বেশি কারেক্ট, এই অপশনটাই নেই। 30 ক্যান আ প্রিভিয়াস ইয়ার বি লেস দ্যান 12 মান্থ? হচ্ছে প্রিভিয়াস ইয়ার কি 12 মাসের কম হতে পারে? হ্যাঁ হতে পারে, হতে পারে। কখন হতে পারে? তুই যদি নতুন ব্যবসা শুরু করিস বা নতুন ব্যবসা, কোন ব্যবসা যদি বন্ধ করিস, এক্ষেত্রে হতে পারে। এখানে কখনো হয় না 12 মাসের কম। দেখ কি লেখা আছে, বলছে ইফ আ বিজনেস অর এনি আদার সোর্স অফ ইনকাম ইজ কামিং আপ ফার্স্ট টাইম অন ডে আপ আদার দেন ফার্স্ট এপ্রিল। লাইন মানে কি বলেছে, আজকাল তুই কোন নতুন ব্যবসা শুরু করিস ফার্স্ট এপ্রিলের পরে যে কোনো দিন, বা তুই কোনো চাকরিতে ঢুকেছিস ফার্স্ট এপ্রিলের পরে যে কোনো দিন, দেখো এটা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি বলছে, ইফ এন এক্সিস্টিং বিজনেস, তুই ধর কোনো ব্যবসা বন্ধ করে দিলি 31শে মার্চের আগে, বা কোনো চাকরি ছেড়ে দিলি 31শে মার্চের আগে, তাহলে দুটো পয়েন্টই তো ঠিক লাগছে। তাহলে কি হবে, এ আর বি। ক্যান আ প্রিভিয়াস ইয়ার বি মোর দ্যান 12 মান্থ? মোর দ্য 12 মান্থ তুই বল না স্যার, প্রিভিয়াস ইয়ার 12 মাস বেশি, আমি আগেই বললাম এটা কোন বছর থেকে উঠে গেছে, আগে হতো প্রিভিয়াস ইয়ার 12 মাসের বেশি, 1989-90 সাল থেকে প্রিভিয়াস ইয়ার 12 মাস বেশি হয়। দেখ কি লিখেছে, ফর আ ট্রানজিশনাল অ্যাসেসমেন্ট ইয়ার, বলছে অ্যাসেসমেন্ট ইয়ার 89-90 from which the new provision of section 3 came into force on that particular year, previous year may be a period of more than 12 months. এটা বেশি কারেক্ট অ্যান্সার। বুঝলেন? এই যে বলে 1989-90 নির্ধারিত বছরে 3 নম্বর ধারার নিয়ম চালু হওয়ার জন্য সংসদের পূর্ববর্তী 12 মাসের বেশি হতে পারে। এখানে আমাদের লেখা ছিল আগে পূর্ববর্তী বছরে কি 12 মাসের বেশি হতে পারে, কি লেখা ছিল দেখেন। এই যে পূর্ববর্তী বছর, আমি কি বললাম আগে 12 মাসের বেশি হতে পারতো, কিন্তু এখন হতে পারে, বর্তমানে পূর্ববর্তী 12 মাসের বেশি হতে পারে। এই যে এখানে লিখেছিল বেশি সময় পূর্ববর্তী বছর 1989-90 নির্ধারিত বছরে 3 নম্বর ধারার নিয়ম চালু হওয়ার জন্য, ঠিক আছে। 3 নম্বর ধারা কি, পূর্ববর্তী বছরের সেকশন হচ্ছে 3 নম্বর ধারা। 1989-90 নির্ধারিত বছরে 3 নম্বর ধারার নিয়ম চালু হওয়ার জন্য সংশ্লিষ্ট পূর্ববর্তী বছরে 12 মাসের বেশি হতে পারে, ঠিক আছে, কিন্তু বর্তমানে এটা হতে পারে। তাহলে এখানে বলছে ফর দা ট্রানজিশনাল অ্যাসেসমেন্ট ইয়ার, ঠিক আছে তো, 1989-90 from the new provision of section 3 came into force on that particular years, previous year may be a period more than 12 months। তাহলে ওই সময় পূর্ববর্তী বছর 12 মাসের বেশি হতে পারে 1989-90, এছাড়া অন্য কোনো সময় 12 মাসের বেশি হতে পারে। 32 হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফিচার অফ প্রিভিয়াস ইয়ার, মানে কোনটা প্রিভিয়াস ইয়ারের বৈশিষ্ট্য, আগে একটা কোশ্চেন পড়েছিলি কোনটা বৈশিষ্ট্য নয়, তাহলে কোনটা বৈশিষ্ট্য দেয় তুই নিজেই বুঝতে পারবি। পেমেন্ট অফ ট্যাক্স ইজ ডিপেন্ড অন দ্য প্রিভিয়াস ইয়ার ইনকাম। প্রথম পয়েন্ট বলেছে আমরা ট্যাক্স পেমেন্ট করি প্রিভিয়াস ইয়ারে কত টাকা ইনকাম করি তার উপরে, ঠিক না? ঠিক। 2 নম্বর পয়েন্ট, প্রিভিয়াস ইয়ার হেল্প করে ইন ডিটারমিনেশন সিটিজেনশিপ। আজকে আমি কোন দেশের নাগরিক সেটার জন্য প্রিভিয়াস ইয়ার জানার দরকার আছে? না স্যার, ভুল দিয়েছি। প্রিভিয়াস ইয়ার অলওয়েজ স্টার্ট ফ্রম ফার্স্ট, প্রিভিয়াস ইয়ার সবসময় ফার্স্ট এপ্রিল থেকে শুরু হয় না। প্রিভিয়াস ইয়ার কখনো তুই কোনো নতুন ব্যবসা শুরু করলি ধর অক্টোবর মাস, প্রিভিয়াস অক্টোবর থেকে শুরু, ডিপেন্ড করে। পিরিয়ড অফ প্রিভিয়াস ইয়ার সামটাইম এক্সিট 12 মাস, বলছে প্রিভিয়াস ইয়ার পিরিয়ড কোনো সময় 12 মাসের বেশি হয় না, 12 মাসের বেশি হয়নি। তাহলে কারেক্ট অ্যান্সার এ। 33টা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ফিচার অফ অ্যাসেসমেন্ট ইয়ার, এর মধ্যে কোনটা অ্যাসেসমেন্ট ইয়ারের বৈশিষ্ট্য নয়? বলছে এভরি এসএসসি হ্যাজ অ্যান অ্যাসেসমেন্ট ইয়ার। আমি একজন এসএসসি, দেখ আমি একজন ইন্ডিভিজুয়াল, পাশাপাশি আমি একজন এসএসসি। কাকে বলে, যে গভর্নমেন্টের ট্যাক্স হয় তাকে বলে এসএসসি, আমি এসএসসি, ঠিক আছে। প্রতিটা এসএসসি অ্যাসেসমেন্ট ইয়ার থেকে অবশ্যই প্রতিটা, আমি যে ইনকাম করছি তার উপর তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, ট্যাক্সটা কবে দেবে? তাহলে প্রতিটা অ্যাসেসমেন্ট নির্দিষ্ট একটা অ্যাসেসমেন্ট ইয়ারও থাকে, প্রিভিয়াস ইয়ারও থাকে। তাহলে বলছে পিরিয়ড অফ অ্যাসেসমেন্ট ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ারের পিরিয়ড কতদিন হয় বল না, না পরে অ্যাসেসমেন্ট ইয়ারের পিরিয়ড কত, 12 মাসের হয়, তাই তো। বলছে সামটাইম মোর দ্যান 12 মাস অথবা লেস দ্যান 12 মাস। আর কনসেপ্ট অফ অ্যাসেসমেন্ট ইয়ার এন্ড প্রিভিয়াস ইয়ার ইন্টার রিলেটেড, ঠিক আছে, মানে একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত। আর বলছে কি টোটাল ইনকাম অফ অ্যান এসএসসি ইজ ট্যাক্সড ইন দ্য অ্যাসেসমেন্ট ইয়ার।
আচ্ছা, বলছে এর মধ্যে কোনটা অ্যাসমেডিয়ার বৈশিষ্ট্য নয়? প্রথম পয়েন্টটা ঠিক লাগলো স্যার, এটাতে অ্যাসমেডিয়ার বৈশিষ্ট্য। প্রথম পয়েন্টটা দেখ, দ্বিতীয় পয়েন্টটা দেখ, ওটাও তো ঠিক, কারণ প্রিভিয়াস ইয়ার অ্যাসমেডিয়ার একটা সম্পর্কে হতো, বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তারপর ইনকাম অফ দ্য অ্যাসেসি ট্যাক্স ইন দ্য অ্যাসমেন্ট ইয়ার, এটাও তো অ্যাসমেডিয়ার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, ঠিক আছে? তো কোনটা পড়ে না? যদি অ্যাসমেন্ট ইয়ার 12 মাসের বেশি হতে পারে, কম হতে পারে, সমস্যা নেই। 12 মাসের কম তো ঠিক আছে, মানলে 12 মাসের বেশি হতে পারে, কম না, তাহলে কারেক্ট অ্যান্সার পেয়ে গেলে। এবার বলছে হু ইজ এসএসসি, এসএসসি কে বাংলায় কি বলে? নির্ধারিকা। নির্ধারিকা, নির্ধারিকা যে ট্যাক্স দেয়। এখানে দেখ না অপশন পর, আমরা এসএসসি কাকে বলে পড়িয়েছিলাম, এখানে শুধু যে ট্যাক্স দেয় এটুকু বললে হবে না, ওখানে এসএসসি সম্পর্কে আরো অনেক বড় বড় কথা লেখা আছে, সেটা জানতে হবে। বলছে দ্য এসএসসি ইজ আ পার্সন বাই হুম এনি ট্যাক্স পেবেল আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট, যেটা তুই বললি আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই ইনকাম ট্যাক্সের আইন মেনে, তা আমি হয়ে গেলাম এসএসসি, ঠিক আছে, এটা পয়েন্ট ঠিক আছে, কোনো ভুল নেই। লিগাল রিপ্রেজেন্টেটিভ অফ এ ডিজিজড, ধর কোনো একজন পার্সন মারা গেল, কোনো একজন পার্সন যদি মারা যায়, তা সে তো প্রচুর ইনকাম করে, প্রচুর ইনকাম করতো, তার বাড়ি ঘর মতো সম্পত্তি আছে। আজকে ধর আমাদের প্রিভিয়াস ইয়ার কত, 23, ভালো করে বলতে 23 মানে 1/4/23 থেকে 31/3/24, একজন লোক মারা গেল ধর 1 ফেব্রুয়ারি 24, ভালো করে শুনি, এই তারিখে মারা গেল একজন লোক, মারা গেল, তাহলে ও ইনকাম করে যে কবে স্যার, ইনকাম করছে প্রচুর, ইনকাম হয়েছে, প্রচুর টাকা কামিয়েছে, গুনতে পারবি না এত টাকা কামিয়েছে, কিছু টাকা, চাকরি করতো বড় জায়গায় চাকরি, কিছু টাকা, ধর সাপোজ ধর ও ধর 30-40 লাখ টাকা কামিয়ে ফেলেছে কত। এখন তুই বলবি নিয়মটা কি? আমরা প্রিভিয়াস ইয়ার যে টাকাটা কামাবো তার উপর ট্যাক্স কবে দেবে? 24 নিজে ট্যাক্স দেবে ধর। এখন তুই বলবি স্যার ও কি করে ট্যাক্স দেবে, তো মারা গেছে, ও তো এই তারিখে মারা, ট্যাক্স দেবে কি করে? তাহলে কি সরকারকে এর জন্য ট্যাক্স ছেড়ে দেবে? না, কে দেবে? এর যে মানে কি বলবো, এটাকে কি বলা হয়, লিগাল রিপ্রেজেন্টেটিভ বলে একটা কথা হয়, লিগাল হায়ার যাকে বলে, অর্থাৎ ওর আইনানুগ প্রতিনিধিকে ট্যাক্স, ঠিক আছে? তার মানে এটাও কিন্তু এসএসসির মধ্যে পড়ে, এটাও এক ধরনের এসএসসি, লিগাল রিপ্রেজেন্টেটিভ কিন্তু এক ধরনের এসএসসি। তাহলে কি বলতে পারি? এসএসসি কাকে বলে, এসএসসি বলতে পারি। পার্সন রিপ্রেজেন্টিং নন রেসিডেন্ট, ঠিক আছে, এরকম কোন নন রেসিডেন্টকেও কিন্তু এসএসসির মধ্যে পড়া হয়, নন রেসিডেন্ট মানে অনাবাসী, অনাবাসী। তাহলে বুঝতে পারলি, তাহলে অল অফ দিস হবে অ্যান্সার। বুঝলি এসএসসির বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য পার্সন রিপ্রেজেন্ট নন রেসিডেন্ট, তাহলে এভরি পার্সন এসএসসি। বলছে প্রতিটা পার্সনই কি এসএসসি হতে পারে? না, প্রতি পার্সন কিন্তু এসএসসি হয় না, প্রতিটা পার্সন এসএসসি হয় না। গার্জিয়ান অফ এন ইনফ্যান্ট অ্যান্ড lunatic who has no income, না হবে না, none of this। এখানে কারেক্ট অ্যান্সার হবে ফিচার অফ এসএসসি বৈশিষ্ট্য পার্সন রিপ্রেজেন্ট নন রেসিডেন্ট, এটা হচ্ছে এসএসসি এর মধ্যে পড়ে। এবার বলেছে কি, দেখ খুব সুন্দর কথা বলেছে, খুব সুন্দর কথা বলেছে। অ্যাকর্ডিং টু সেকশন 2 সাবসেকশন 31 পার্সন, ঠিক আছে, পার্সন, এই যে সেকশন দিলে কি পার্সন, পার্সন তো পড়েছি আমরা, আমরা তো পার্সন তো পড়েছি তাই না? পার্সন কাকে বলে? ইন্ডিভিজুয়ালকে পার্সন বলে, হিন্দু আনডিভাইড ফ্যামিলিকে পার্সন বলে, ঠিক আছে তো, আর কোম্পানি সবই তো পার্সন হতে পারে। কারেক্ট অ্যান্সার হয়ে গেল 37। হুইচ অফ দ্য ফলোইং, ঠিক আছে, ইজ নট দ্য ফিচার অফ পার্সন, কোনটা পার্সনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না, কোনটা পার্সনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না? বলছে এনি ইন্ডিভিজুয়াল ইজ আ পার্সন অ্যাকর্ডিং টু ইনকাম ট্যাক্স অ্যাক্ট। মাইনর ইজ অলসো ট্রিটেড আ পার্সন, ঠিক আছে তো, আইডল, বলছে এর মধ্যে কোনটা পার্সনের বৈশিষ্ট্য নয়, ভালো করে পড়, কোনটা পার্সনের বৈশিষ্ট্য নয়? এর মধ্যে তিনটেই পার্সনের বৈশিষ্ট্য, দেখ ভালো করে পড়, তুই দেখ পড়তে পারিস, এনি ইন্ডিভিজুয়াল ইজ আ পার্সন, ইন্ডিভিজুয়াল পার্সন কি পার্সন, স্যার পার্সন, পার্সনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। মাইনর, মাইনর কি পার্সনের মধ্যে পড়ে কি? মানে হ্যাঁ পড়ে, ওটাও পার্সনের বৈশিষ্ট্য। আইডল মানে দেবতার মূর্তি যেগুলো হয় না, এটাকে আর্টিফিশিয়াল বিউটিক্যাল পার্সন, এটাও তো পার্সনের বৈশিষ্ট্য। বলছে এর মধ্যে পার্সনের বৈশিষ্ট্য নয় কোনটা, একটাও নয়, মানে নান অফ দিস হবে এটা। In which section of income tax act classified some classes of income? আচ্ছা, ওই হেডস অফ ইনকাম করতি না, হেডস অফ ইনকাম কত নম্বর ধারায় বলা? 14 নম্বর ধারা, 14 নম্বর ধারায় বলা আছে।
সোর্সেস অফ ইনকাম, ওই যে বললাম আয়ের উৎপত্তি স্থল বললি না, বাংলায় আয়ের উৎপত্তি স্থল এখানে কি, দ্য সোর্সেস ফ্রম হোয়ার দ্য ইনকাম অ্যারাইজেস, মানে দ্য অরিজিন ফ্রম হোয়ার দ্য ইনকাম ইজ অ্যারাইজেস। তাহলে কি বলেছে 40-এরটা, হোয়াট ডু মিন বাই জিটিআই, গ্রস টোটাল ইনকাম কাকে বলে? এটা বলার দরকার নেই, 5টা হেড অফ ইনকাম যোগ করবি যেটা বেরোবে তাকে বলা হয় জিটিআই, ফার্স্ট অপশন। 41-এরটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ফিচার অফ গ্রস টোটাল ইনকাম, এর মধ্যে কোনটা জিটিআই এর বৈশিষ্ট্য নয়, কোনটা জিটিআই এর বৈশিষ্ট্য নয়, পড়ি এক একটা করে। জিটিআই কি, 5টা হেড অফ ইনকাম যোগ করে তাকে জিটিআই বলে, হ্যাঁ স্যার ঠিক, এটা জিটিআই এর বৈশিষ্ট্য। সেকেন্ড পয়েন্ট, ইনকাম ট্যাক্স ডাজ নট ডিপেন্ড অন জিটিআই। আজকে শোন, আজকে আমি ইনকাম করছি, গভর্নমেন্টে ট্যাক্স দিতে হবে, কত টাকা ট্যাক্স দেবো, এটা জিটিআই এর উপর ডিপেন্ড করে না, এটা টোটাল ইনকামের উপর ডিপেন্ড করে, টোটাল। এখানে কি বলছে, ইনকাম ট্যাক্স ডাজ নট ডিপেন্ড অন জিটিআই, ঠিকই আছে, এটাও বৈশিষ্ট্য। জিটিআই মানে গ্রস টোটাল ইনকাম ডিপেন্ড রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, ঠিক আছে তো, এটা ঠিক, মানে আমার রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের উপরে ডিপেন্ড করবে আমার জিটিআই কত, ঠিক আছে, তিনটেই বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। 4 নম্বর পয়েন্ট, টোটাল ইনকাম ইজ টু বি রাউন্ডেড অফ অ্যাজ পার সেকশন 288A, টোটাল ইনকাম আমরা রাউন্ডেড অফ করি সেকশন 288A, ঠিক আছে, and it is nearest multiple of which state, actually এটা গ্রস টোটাল ইনকাম হবে, গ্রস টোটাল। আচ্ছা কোশ্চেনটা কি বলেছে, পড়লি তো তিনটে, আজকে আমি তোকে পড়ালাম কি গ্রস টোটাল ইনকামের 3টে বৈশিষ্ট্য বললাম তো এখানে, এটা 3টে বৈশিষ্ট্য, কিন্তু বলছি কোনটা বৈশিষ্ট্য নয়, কোনটা বৈশিষ্ট্য নয়। এখানে কি বলেছে দেখ, লাস্ট পয়েন্টটা কি বলেছে, ওরা বলেছে টোটাল ইনকাম, মন দিয়ে শুনবি, মন দিয়ে শুনবি, টোটাল ইনকাম রাউন্ড অফ করি কোথায়, 288, একদম ঠিক, টোটাল ইনকাম রাউন্ড অফ 288, ঠিক আছে, এবং নিয়ারেস্ট মাল্টিপল অফ স্টেট, এটা টোটাল ইনকামের বৈশিষ্ট্য। বলছে এর মধ্যে কোনটা জিটিআই বৈশিষ্ট্য নয়, এটা কি জিটিআই বৈশিষ্ট্য নয়, এটা জিটিআই বৈশিষ্ট্য নয়, টোটাল ইনকামের বৈশিষ্ট্য। তাহলে কারেক্ট অ্যান্সার এই জন্য লাস্ট করো, এই পয়েন্ট বুঝতে পারলি তো। টোটাল ইনকাম অফ অ্যান অ্যাসেসি ডিপেন্ডস, কোন একজন অ্যাসেসি টোটাল ইনকাম ডিপেন্ড করে কি করে, উপর রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। বলে দেবো কিছু, ওই তো কোন একজন নির্ধারিত আবাসিক মর্যাদা, 43-এর অঙ্ক দিয়েছিল, ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 23-24 রামবাবু ইনকাম ফ্রম স্যালারি 50,000 টাকা, রামবাবু স্যালারি থেকে কামিয়েছে কত, 50,000 টাকা, ইনকাম ফ্রম হাউস বডি কামিয়েছে কত, 40,000 টাকা, ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন কামিয়েছে কত, 30,000 টাকা, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন 20,000 টাকা, ইনকাম ফ্রম আদার সোর্স 5,000 টাকা। ওরা তোকে কি বের করতে বলে, মন দিয়ে শোন, স্যার আমাকে টোটাল ইনকাম বের করতে বলেছে, বলতে পারবি, মনে আছে টোটাল ইনকাম বের করার ফর্মুলা, টোটাল ইনকাম এদিক টাকা, এদিক টাকা, কি বলতে হয়, অঙ্ক দেখলে হবে না, এখানে এখানে একটা অঙ্ক দিয়েছে, টোটাল ইনকাম কি করে বের করতে হয়, এই দেখ, টোটাল ইনকাম বের করার নিয়ম কি জানিস তো, লিখছো, লিখছি জিটিআই, জিটিআই থেকে যদি ডিডাকশন বাদ দিস তাকে বলে টোটাল ইনকাম, বোঝা গেল। জিটিআই মানে 5টা হেড যোগ করে তাকে বলে জিটিআই। 5টা হেড কি, প্রথম হেড 50, 40, 90, 90 1,20,000, 1,20,000 আর 20, 1,40,000, 1,40,000 আর 5, 1,45,000, তাহলে 5টা হেড যোগ করে কত হলো, 1,45,000, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, 1,45,000, আর ডিডাকশন কত বলছে, ডিডাকশন দেখ, ডিডাকশন বলছে 10,000, তাহলে কত হবে স্যার, 1,45,000, এগুলো সব পড়েই ক্লাস। মেনশন দ্য ট্যাক্সিবিলিটি অফ গিফট ফ্রম প্যারেন্টস, প্যারেন্টের থেকে গিফট পেলে
প্যারেন্টের থেকে গিফট পেলে কি হয় জানিস? প্যারেন্ট প্যারেন্ট মানে কি? বাবা মা। অভিভাবকের থেকে গিফট পেলে, অভিভাবকের থেকে গিফট পেলে সরকার কোনো ট্যাক্স নেয়নি। শুনলি তো? আমি এখানে অ্যান্সার করিনি। আমি আবার বলছি, গিফট যদি প্যারেন্টের থেকে নেওয়া হয়, প্যারেন্টের থেকে কোনো গিফট পাওয়া যায়, সেটা ট্যাক্স। স্যার কেন ট্যাক্স দেবে? কারণ প্যারেন্টস হচ্ছে রিলেটিভ। এখানে দেখ অপশন দিয়ে, প্যারেন্ট আর রিলেটিভ ফর দিস গিফট ফ্রম প্যারেন্টস আর নট ট্যাক্সেবল। সেকেন্ড পয়েন্টে এখানে শো করছো, তোর বাংলা বই দেখে নে কোনটা। বুঝেছো? আচ্ছা লাগিস 45, প্রফিট ফ্রম সেল অফ হাউস। ঠিক আছে, বাড়ি বিক্রি করে যদি প্রফিট হয়, এটা ট্যাক্সেবল। শোন, আজকে আজকে তোর বাড়ি আছে, বাড়িটা বেচে দিলি, বেচে দিয়ে তোর প্রফিট হলো, সরকার তো ট্যাক্স দেবে। প্রশ্ন হলো কোন হেডে আসে? ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন মূলধনী খাতে আয়। ঠিক আছে, মূলধনী খাতে আয়। বুঝতে পারলি? বুঝলাম। না না, কোনোদিন হবে না, কোনো 100% 500% গ্যারান্টিড ক্যাপিটাল গেইনই হবে। বাড়ি মানে কি? এদিক শোন, বাড়ি মানে কি? বাড়ি মানে কি? তোর একটা বাড়ি, সম্পত্তি। সম্পত্তি বিক্রি করে যদি কোনো লাভ হয়, ক্যাপিটাল গেইনই আছে। ক্যাপিটাল গেইন কাকে বলে? সম্পত্তি বিক্রি করে। আর একটু ভালো ভালো বলতে গেলে, বইয়ের ভাষায় যদি বলিস ক্যাপিটাল গেইন কাকে বলে, মূলধনী সম্পত্তি বিক্রি করে যদি কোনো লাভ হয় তাকে বলা হয় ক্যাপিটাল। মূলধনী সম্পত্তি, আর বাড়িতে মূলধনী সম্পত্তির মধ্যেই পড়ে। শুধু এইটুকু জেনে রাখ, বাকি তো তোর পরে আগামী দিনে জানতে পারবি এটা। When income of previous year is assumed in the same year. ও, আমরা মনে করে একটা থিওরি পড়েছিলাম, কখন এমন কিছু উদাহরণ দাও। আমরা কি জানি, আমি এবছর যে টাকাটা কামাবো তার উপর ট্যাক্স পাবো পরের বছর, কিন্তু কিছু কিছু এক্সাম্পল আছে, ব্যতিক্রম ছিল। এই বছর যে টাকাটা কামাবো তার উপর ট্যাক্স এই বছরই। এরকম কিছু উদাহরণ ছিল। যেমন ধর, কেউ যদি চাকরির উদ্দেশ্যে পুরো ভারতের বাইরে বাড়ি দিয়ে দেয়। তারপর ইন্ডিয়া শিপ বলে একটা ছিল, ইন্ডিয়া শিপ। ইন্ডিয়া শিপ, ঠিক আছে তো? এখানে দেখ কি লেখা আছে। তারপর কেউ যদি, তুমি যদি ব্যবসা বন্ধ করে দিতে চাও, কেউ যদি ব্যবসা বন্ধ করে দিতে, অনেকগুলো পয়েন্ট ছিল। এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? দ্য ইনকাম অফ এ ডিসকন্টিনিউ বিজনেস। আজকে তুই ধর একটা ব্যবসা করছিস, মন দিয়ে শোন। আজকে তুই একটা ব্যবসা করছিস, তুই ব্যবসাটা বন্ধ করে দিস, ব্যবসা যদি বন্ধ করে দিস, সেক্ষেত্রে এবছর যে টাকা ইনকাম করবো তার ট্যাক্স এবছরই নেবে। বললি না স্যার, আমি এবছর কামাচ্ছি, তার উপর ট্যাক্স পরের বছর দেবো, পরের বছর ব্যবসা সরকার কাছ থেকে ট্যাক্স দেবে, ব্যবসা বন্ধ করে দিতে। ব্যবসা বন্ধ করলে বা প্রফেশন বন্ধ করলে প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্টটা সেম হয়ে যাবে। তাই বলছি, দ্য ইনকাম অফ ডিসকন্টিনিউ বিজনেস অর প্রফেশন অর ইনকাম অফ এ শিপ বিলংস টু অ্যান্ড চার্টার্ড বাই নন রেসিডেন্ট। যারা জাহাজ চালায় না, ধর বিদেশে কোনো জাহাজ এসছে, লন্ডন থেকে কোনো একটা জাহাজ ভারতে এসছে, ও আর জীবন ওই জাহাজ আমার ভারতবর্ষে আসবে কিনা কোনো গ্যারান্টি নেই। তাহলে সরকার এরকম ক্ষেত্রে ট্যাক্স আগে নিয়ে নেবে। ঠিক আছে, এক্ষেত্রে অ্যাসেসমেন্ট ইয়ার ওয়েট করে না। 46টা কারেক্ট অ্যান্সার। এইগুলো সমস্ত কিছু দেখ, শুধু এমসিকিউ না, আপনি ভিতরের ব্যাপারগুলো তো জানতে হবে, তাহলে ইজিলি হয়ে যাবে। 47, শ্রী অধীর রঞ্জন সেন ডিসকন্টিনিউ হিজ বিজনেস। ওর বিজনেসটাকে ডিসকন্টিনিউ করে দিয়েছে কবে? 31শে ডিসেম্বর 2023। হোয়াট ইজ দ্য অ্যাসেসমেন্ট ইয়ার অফ ইনকাম অফ দিস বিজনেস 1 এপ্রিল 23 থেকে 31শে ডিসেম্বর 23। নিশ্চয়ই বুঝতে পেরেছি, আজকে তুই ধর তোর একটা ব্যবসা আছে, ব্যবসাটাকে বন্ধ করেছিস কবে? 31শে ডিসেম্বর 2023 তো ব্যবসা বন্ধ করে দিচ্ছিস, টা না হয় বন্ধ করে 31 ডিসেম্বর 2023 ব্যবসা বন্ধ করে দিচ্ছিস। তাহলে তোর ইনকাম করবি কবে থেকে? স্যার 1 এপ্রিল 23 থেকে 31 ডিসেম্বর 23। এটাই হচ্ছে তোর প্রিভিয়াস ইয়ার, এটাই তোর প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ তোর প্রিভিয়াস ইয়ার 23 চলছে। অ্যাসেসমেন্ট ইয়ার কবে? কি বললাম, ব্যবসা যদি বন্ধ করে দিস, যে বছর ব্যবসা বন্ধ করবি, সেক্ষেত্রে প্রিভিয়াস আর অ্যাসেসমেন্ট সেম হবে। প্রিভিয়াস 23 চলছে, তাহলে অ্যাসেসমেন্টও 23-24 হবে। এরকমই তুই পরীক্ষার কোশ্চেন দেখতে পারি, সমস্ত কোশ্চেন দেখতে পারি পরীক্ষার পেপারে। হু ইজ দ্য ডিফল্ট অ্যাসেসি? ডিফল্ট অ্যাসেসি কাকে বলে? মানে ডিফল্ট অ্যাসেসি বাংলায় বলে খেলাপধারী নির্ধারী, এরকম কিছু একটা লেখা আছে। খেলাপধারী নির্ধারী কাকে বলে? বলছে আ পার্সন হু ইজ রিকোয়ার্ড। ও, আমি তোকে বলে দিই গল্পটা কি বলছে, এত বাদ দে, কি লেখা আছে কিন্তু গল্পটা বলেছি। আজকে ধর আমি একটা চাকরি করতে ঢুকেছি, শুনছিস, আমি চাকরি করতে ঢুকেছি, চাকরি করলে কি স্যালারি পাবো, যত টাকা স্যালারি, মাস গেলে ধর আমার স্যালারি 70,000 টাকা। তো কোম্পানির মালিক কি করবে, আমার যত টাকা স্যালারি তার থেকে কিছু পোর্শন টিডিএস কেটে নেয়। টিডিএস একটা টাকা, আমি টিডিএস পরে বলবো। একটা 70,000 টাকা স্যালারি, সরকার ধর আমার, সরকার না, আমার, আমি যে কোম্পানি চাকরি করি সে কোম্পানির মালিক আমার 70,000 টাকা স্যালারি হিসাবে ধরো 5,000 টাকা কেটে দিল, কেটে নিয়ে বাকি টাকা আমাকে দিল, 5,000 টাকা ওর কাছে রেখে দিল। এরকম করে করে প্রতি বছর কত করে, প্রতি মাসে 5 করে কাটলে বছরে কত করে কাটলে 60,000 টাকা। ও এই 60,000 টাকা কে, এই 60,000 টাকা কার কাছে আছে? মালিকের কাছে। মালিক এই 60,000 টাকা কাকে দেবে? সরকারকে দিয়ে দেবে। এটাকে বলা হয় টিডিএস, এটাকে বলা হয় টিডিএস। এবার টাকাটার দেওয়ার দায়িত্ব কার? মালিকের দেওয়ার দায়িত্ব।
আমার তো দেওয়ার দায়িত্ব না, কারণ আমাদের টাকা কেটে নিই, মালিকের দেওয়ার দায়িত্ব, এটা মাথায় রাখবে। তো এখানে কি বলেছে লাস্ট পয়েন্টটা পর, এটা হবে কারেক্ট অ্যান্সার। আ পার্সন হু ইজ রিকোয়ার্ড টু ডিডাক্ট ট্যাক্স at source during the relevant previous year according to Income Tax Act but failed to deposit the scheme is called default tax। তাহলে বুঝলেন ডিফল্ট ট্যাক্স তারপরে মালিক হয়ে গেল ডিফল্ট ট্যাক্স। ঠিক আছে, বুঝতে পারলি তো? তো এইগুলো ক্লাসে পড়েছিলাম, এখান থেকে বলে সমীর রয় ইনহারিটেড and laid out house property from his father কবে? on 1st October 2023। সমীর রয়, আজকে ধর আমি এখন বসবাস করছি, এবার ধর আজকে আমার বাবার থেকে বাবার বাড়িটা আমি পেলাম, বা ধর আমার ঠাকুরদার থেকে বাড়িটাকে পেয়ে বাবা, মানে ইনহারিটেড, মানে বুঝতে পারছিস তো, পূর্বপুরুষ সূত্রে যেটা পাওয়া যায়। বলছে সমীর রয় ইনহারিটেড আর লেট আউট হাউস প্রপার্টি ফ্রম হিজ ফাদার, ফাদারের কাছ থেকে একটা ইনহারিটেড হাউস প্রপার্টি পেয়েছে। কবে? কয় পেয়েছে বাড়িটা? বল কয় পেয়েছে বাবার থেকে বাড়িটা? কয় পেয়েছে? 1st October 2023। হিজ ফাদার লেট আউট প্রপার্টি অন 1st April 2020, মানে তার বাবা বাড়িটা ভাড়া দিয়ে দিয়েছিল কবে? 1st April 2020। হোয়াট ইজ দ্য প্রিভিয়াস ইয়ার ইনকাম? বোঝ ব্যাপারটা, বোঝ, সিম্পল ব্যাপার বলে, একদম সোজা বলেছে, জাস্ট বুঝতে মানে বলতে হবে। ধর আজকে ধর আমি একটা বাড়ি পেয়েছি, আমার বাবার থেকে আমি বাড়ি পেয়েছি কবে? 1st October 2023। এবার বাবা ওই বাড়িতে ভাড়া বসে দিয়েছে, তাহলে এখন ভাড়াটাকে এই পাচ্ছে, তাহলে আমার ইনকাম হচ্ছে। ঠিক আছে, কোন বছরে ইনকাম হবে? প্রিভিয়াস ইয়ার কত? 23-24। অ্যান্সার হলো 23-24। নাকি বুঝিস এটা? 50। ডিটারমাইন দ্য টোটাল ইনকাম অফ, কি লেখা আছে মিস্টার, না ডিটারমাইন দ্য টোটাল ইনকাম অফ মিস্টার অশোক ঘোষ ফ্রম দ্য ফলোইং ইনকাম। ঠিক আছে, তো তো অশোক ঘোষের ইনকাম প্রিভিয়াস ইয়ার 23-24। দেখ, স্যালারি থেকে কামিয়েছিস 50,000 টাকা, আদার সোর্স থেকে 20,000 টাকা, ক্যাপিটাল গেন থেকে, এটা খুব ভালো অঙ্ক দিয়েছে, খুব সুন্দর অঙ্ক দিয়েছে, যদি আটকে যায় সমস্যা হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, তোকে কি বের করতে বলেছে স্যার? টোটাল ইনকাম বের করার নিয়ম কি বললাম? বল জিটিআই থেকে লিখে দিচ্ছি না, জিটিআই থেকে ডিডাকশন বাদ দিলে হয়ে যাবে টোটাল ইনকাম। জিটিআই কি? জিটিআই স্যালারি থেকে তুই কামিয়েছিস 50,000 টাকা, প্লাস আদার সোর্স থেকে কামিয়েছিস 20,000 টাকা। ঠিক আছে, লং টার্ম লস হয়ে 6,000 টাকা। একটা কথা মাথায় রাখবি, যদি তোমার লং টার্ম লস হয়, ঠিক আছে, লং টার্ম লস হলে, শুনছিস তো, লং টার্ম ক্যাপিটাল লস যদি হয়, তাহলে এ কার সঙ্গে কাটাকুটি করতে পারে? লং টার্ম ক্যাপিটাল গেন, আর কারোর সঙ্গে কাটাকুটি করতে পারে। কি বললাম? লং টার্ম লস হলে লং টার্ম ক্যাপিটাল গেনের সঙ্গে কাটাকুটি, মানে যোগ বিয়োগ করতে পারে, বিয়োগ করতে পারে। ধর আমার লং টার্ম লস কত? 6,000 টাকা। ঠিক আছে, ধর লং টার্ম ক্যাপিটাল গেন ধর হচ্ছে 10,000 টাকা, তখন আমি বলতে পারি যে লং টার্ম ক্যাপিটাল গেন 4,000 টাকা, 10-এর সঙ্গে 6 কাটাকুটি করতে। কিন্তু এখানে লং টার্ম লস, এখানে লং টার্ম ক্যাপিটাল গেন কোশ্চেনে বলেই নি, তাহলে তুই কারোর সঙ্গে কাটাকাটি করতে পারবি না, কাটাকাটি করতে পারবি না, মানে 6,000 টাকা অঙ্কে আসবেই না। হয়ে গেল। শর্ট টার্ম ক্যাপিটাল গেন কত? 4,000 টাকা, ওই 4,000 টাকা হয়ে গেল। কত অ্যান্সার? 50 আর 2 20 70, আচ্ছা 74,000 টাকা অ্যান্সার হবে। কেন স্যার? ডিডাকশন অঙ্কে দেয়নি, জিরো। অঙ্কটা খুব বোঝা ব্যাপার জরুরি ছিল, বলে দিলাম।